আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। দিল্লিতে থাকা ভিসা সেন্টারগুলো ঢাকা কিংবা অন্য প্রতিবেশী দেশে স্থানান্তরে প্রধান উপদেষ্টার আহ্বান। ইইউভুক্ত 19 দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক। বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী বললেন ভারতীয় পররাষ্ট্র সচিব। শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ নয় বলে ঢাকার মন্তব্য। আগরতলায় হামলার প্রতিবাদে 11 ডিসেম্বর আখাউড়া অভিমুখে লং মার্চের ঘোষণা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে বিএনপির দাবি। চলমান সংকটের মধ্যেই বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়ালো সরকার। নতুন দাম কার্যকর সোমবার থেকেই। এবং বেগম রোকেয়ার কল্পনা শক্তি অবাক করার মতো বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের মাঝে নারীদের সাফল্য গাথা ছড়িয়ে দেওয়ার আহ্বান। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। দিল্লিতে থাকা ইইউভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ করেন। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইইউর বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে দুপুরে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 19 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টা কূটনীতিকদের বলেন, সম্মিলিত এই উপস্থিতি প্রমাণ করে ইইউভুক্ত দেশগুলো বাংলাদেশের সঙ্গেই আছে। আপনারা যে এখানে একত্রিত হয়েছেন এটি সত্যি প্রশংসনীয়। এটি বাংলাদেশের প্রতি আপনাদের রাজনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহায়তা, নৈতিক সমর্থন এবং অন্যান্য সহায়তার প্রতিফলন। দায়িত্ব নেয়ার আগে বাংলাদেশের পরিস্থিতি স্মরণ করিয়ে দেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ যে নির্বাচন, সেটিও তুলে ধরতে ভুলেননি সরকার প্রধান। মাত্র 4 মাস আগে আমরা এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। তখন বহু শিক্ষার্থী নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল। এই ঘটনা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। শিক্ষার্থী ও সাধারণ জনগণের আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যারা নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনা করবে। নির্বাচনের প্রক্রিয়া চলছে। ইইউর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও ভারতীয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা নিয়ে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। আমাদের কিছু বাণিজ্য সুবিধা ইউরোপিয়ান মার্কেটে প্রাপ্তির ব্যাপারে আমরা আমাদের কথাগুলো বলেছি। আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে কথা বলেছি। তারা আমাদেরকে মানবাধিকারের বিষয়ে জানতে চেয়েছেন। নির্বাচন নিয়ে কথা বলেছেন। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন। আমরা ভারতীয় সচিবের সাথে যে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, সেখানে আমাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে বারবার তারা বলেছে যে তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, এটা
এগিয়ে নিতে এবং আরো জোরদার করতে আগ্রহী। ইউরোপীয় ইউনিয়নের 19টি দেশের কূটনীতিকরা প্রধান উপদেষ্টাকে বলেছেন বাংলাদেশের প্রতি সবসময়ই তাদের সমর্থন অব্যাহত থাকবে। আলাদা করে আলোচনা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছেন না সরকার। ভারতের সফররত পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বলেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার করছে ভারতের মিডিয়া। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ উল্লেখ করে এই নিয়ে হস্তক্ষেপ না করার আহ্বানও জানান সচিব। ভারতের সচিব বলেছেন, বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চান তারা। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 5ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা এবং তার জেরে ভারতে বাংলাদেশের 2 মিশনে হামলার ঘটনা ঘটে। তাতে কিছুটা হলেও তৈরি হয়েছে টানাপোড়েন। সরকার পরিবর্তনের পর ঢাকায় ভারতের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তার প্রথম এই সফরে আলোচনা হয়েছে নিত্যপণ্য সরবরাহ থেকে শুরু করে ভিসা, নদীর পানি বণ্টন থেকে রাজনৈতিক ইস্যু নিয়ে। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারত শঙ্কা জানালেও ঢাকা মনে করে বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ। I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। 2 সচিবের আলোচনায় গুরুত্ব পায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টিও। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে her presence does not have any bearing on our relations. তাদেরকে আমরা বলেছি যে আমরা যে এইটা পছন্দ করছি এটা তাকে যাতে জানানো হয়। আমি স্বীকার করে নিচ্ছি যে ট্রাস্টের একটা ঘাটতি ছিল বলেই আমাদের এই প্রক্রিয়াটা, এই পথটা অতিক্রম করতে হয়েছে এবং আজকের যে বৈঠক, সেই বৈঠক হচ্ছে সেই ঘাটতিটা মেটানোর পথে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ। সচিব পর্যায়ের নিয়মিত এই আলোচনায় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার তাগিদ দেওয়া হয়। আনুষ্ঠানিক বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের সফররত সচিব। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে সত্যিকারের জনপ্রতিনিধি পাওয়া যাবে। রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, নির্বাচন প্রক্রিয়ার সংস্কার শেষ করতে বেশি সময় লাগবে না। তারা আশা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় সব ধরনের সংস্কার শেষে দ্রুতই নির্বাচন দেওয়া সম্ভব। বুধবার ঢাকা টু আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ করবে বিএনপির 3 সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রাহুল রায় রিপোর্ট। গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার করতে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। বিভিন্ন সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রস্তাবনা ঠিক করতে বিএনপির সিনিয়র নেতাদের দায়িত্ব দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত নির্বাচন প্রক্রিয়া সংস্কারে প্রস্তাবনাগুলো জানাতেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। আমরা নির্বাচন কমিশন শক্তিশালী করার কথা বলেছি। নির্বাচন কমিশনের একটা সচিবালয় করা, তাদের কিছু ক্ষমতা দেওয়া ইত্যাদি, এবং অন্য আইনগুলি প্রচলিত আইনের মধ্যেই আছে আর কি। কিছু প্রস্তাব আছে ডেভেলপ করার জন্য, এটার জন্য অধিক সময়ের প্রশ্ন নাই। যে কাজগুলো এগুলো সবগুলো গোছাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়।
এখন সরকারের সংস্কারের আরো বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার আছে, এগুলো সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি দিয়ে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ, নির্বাচনের সময় আইনি বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছে বিএনপি। তবে দলটির নেতারা বলছেন সুষ্ঠু নির্বাচনের জন্য সদিচ্ছাই মুখ্য বিষয়। এই সরকারের তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকারের যারা থাকবেন তাদের যখন নির্বাচনী ফলাফলে কোনো ইন্টারেস্ট থাকবে না, এটি কিন্তু মুমকিন। তখনই কিন্তু তারা এই নির্বাচনী ফলাফলটাকে প্রভাবিত করার ব্যাপারে ইন্টারেস্ট হবে। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট বিহাইন্ড কেয়ারটেকার গভর্নমেন্ট। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবার ঢাকা টু আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ করবে বিএনপির 3 সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ও ভারত দুই দেশকে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে চলা উচিত যাতে সমতা ও সম্মান বজায় থাকে। জামায়াতের ঢাকা মহানগর উত্তরের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, কিছু সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়া উচিত। নির্বাচনের জন্য দেশের মানুষ অপেক্ষায় আছে মন্তব্য করে তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সমঝোতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ চায় তার দল। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ অন্যরা সেই সময় উপস্থিত ছিলেন। আমরা শান্তিতে আছি, আমরা শান্তিতে থাকতে চাই এবং দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে আমরা ধর্ম নির্বিশেষে সবাই এগুলা রুখে দেব। তবে আমরা চাই না আমাদের প্রতিবেশী আমাদেরকে এরকম কষ্ট দেবে। আমরা চাই তারা আমাদের সাথে ভালো ব্যবহার করুক, আমরাও তাদের সাথে ভালো ব্যবহার করব। আমাদের একটা পারস্পরিক বোঝাপড়ার ভিতর দিয়ে চলা উচিত যাতে উভয়ের সম্মান এবং স্বার্থ সংরক্ষণ হয়। চলমান সংকটের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়ানো হয়েছে। নতুন ঘোষিত দাম আজ থেকেই কার্যকর হলো। সাদি মাহমুদের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই বাজারে ভোজ্য তেল মিলছে না। 2-1 দোকানে পাওয়া গেলেও তাতে ভোক্তাদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। এমন অবস্থায় ভোজ্য তেলের দাম নির্ধারণে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক। প্রতি লিটার বোতলজাত সয়াবিন 167 থেকে বাড়িয়ে 175 এবং খোলা সয়াবিন 149 থেকে 157 টাকা করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্যে তেল বিক্রি এবং বাজারে ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় যারা ডিলার বা ডিস্ট্রিবিউটর যারা আছেন ওনারাও আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে সার্বিকভাবে অবহিত। সো ওনাদের হয়তো বা এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে মূল্যের একটা কারেকশন আসতে পারে। সো এই কারেকশনের কারণে হয়তো অনেকে বাজারে মানে বিলম্ব ঘটিয়েছেন। এই বিলম্বজনিত কারণে বাজারে সরবরাহের কিছু ঘাটতি ছিল। আমরা আশা করি এই বিলম্বটার আর কোনো কারণ নেই। নিত্যপণ্যের দাম প্রসঙ্গে তিনি বলেন, আলু আর তেল ছাড়া সব পণ্যের দাম কমে আসছে। বাজারে সুনির্দিষ্টভাবে তেলের যে সরবরাহ ঘাটতি ছিল এবং আলুর একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা বাজারে শীতকালীন শাকসবজি প্রাকৃতিক কারণে আমরা দেখছি যে আল্লাহর রহমতে দাম আস্তে আস্তে নেমে আসছে এবং আমরা আশা করি আরো কমবে সামনে। এছাড়া বাজারে বোতলজাত 5 লিটার সয়াবিন তেল 860 টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে 157 টাকা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচিত সরকারের চেয়েও বর্তমান অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট বেশি বলে মনে করেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। তার বক্তব্যকে সমর্থন করে নির্বাচন কমিশন সংস্কার প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনোনয়ন বাণিজ্য বন্ধ করা। নাগরিক সম্মেলনের সমাপনী দিনে আয়োজকদের পক্ষে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের সক্রিয়ভাবে কাজ করতে পারা না পারার অনেক কিছু নির্ভর করে আমলাদের উপর। রিজভিন আজের রিপোর্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত 2 দিনের সম্মেলন। সমাপনী দিনে রাষ্ট্র সংস্কারে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন জেলা থেকে আসা মানুষ। আলোচনা সারমর্ম করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আজকে যে আমলা, কাল সে রাজনীতিবিদ।
পরের দিন সে ব্যবসায়ী। এইটাই তো সমস্যা হয়ে গেছে যে ওনারা বহুরূপে এখন আমাদের সামনে আসে, এই তিনটি একই হয়ে গেছে অনেক ক্ষেত্রে। কর্ম অধিবেশনে উপস্থিত ছিলেন সংস্কার কমিশনের প্রধানদের কয়েকজন। রাষ্ট্র সংস্কারের হালনাগাদ অবস্থা তুলে ধরেন তারা। অনেকে মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয়, তাদের ক্ষমতার ভিত্তি নাই। মিসনোমার। নির্বাচিত সরকার মানে কি? জনগণের সরকার, জনগণের ভোটের রায় নির্বাচিত সরকার। আর অন্তর্বর্তীকালীন সরকারের রায় কে দিয়েছে? কে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়? জনগণ। এটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটির উপর ভিত্তি করে এই সরকার। কাজে এই সরকার কেন তার যে মূল চেতনা, বৈষম্য আন্দোলনের মূল চেতনা থেকে বিচ্যুত হওয়ার মতো সকল অপশক্তিকে কেন পরাজিত করার মতো পদক্ষেপ গ্রহণ করবে না, সেটা কিন্তু এই দাবিটা আমাদের তুলতে হবে। বড় চ্যালেঞ্জ হলো মনোনয়ন বাণিজ্য, অর্থ। নির্বাচনী ব্যয় আমরা কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবো, কিন্তু অদৃশ্য কোটি কোটি টাকা যে, শত কোটি টাকা যে লেনদেন হয়, এটা কিভাবে আমরা করব? আলোচকরা বলেন, অতীতেও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে বড় দলগুলো ক্ষমতায় ছিল, কিন্তু কথা রাখেনি। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, মূল্যস্ফীতি তথা দ্রব্যমূল্য কমাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ওষুধ দেয়া হয়েছে। সামনে এটি কাজ করা শুরু করবে, তবে এই জন্য আরেকটু ধৈর্য ধরতে হবে। গভর্নর বলেছেন, দ্রব্যমূল্য না কমার আরেকটি কারণ চাঁদাবাজি, যা আগেও ছিল, এখনো আছে। পরাগাজিমের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সপ্তাহব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের তৃতীয় দিনে একাডেমিক সিম্পোজিয়াম। মার্কেটিং সংশ্লিষ্ট নতুন ও সৃষ্টিশীল ধারণা নিয়ে কথা বলেন একাডেমিক বিশেষজ্ঞ ও কর্মক্ষেত্রে সফল মানুষেরা। অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এবিএম শহীদুল ইসলাম। ভালো এমপ্লয়ি পেতে হলে, কাস্টমারকে ধরে রাখতে হলে আমাকে তার মুখ দিয়ে বের করতে হবে যে আমি কাজটা করব, আমি কিনব। নট দ্য পুশ স্ট্র্যাটেজি, শুড বি দ্য পুল স্ট্র্যাটেজি অফ মার্কেটিং, অ্যান্ড দ্যাট ইজ দ্য জব অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন। কথা বলেন দেশের অর্থনীতির নানা বিষয়েও। ইনফ্লেশনের ব্যাপারে আমরা বলবো যে আমরা আশাবাদী। সব কিছুর এসেনশিয়াল গুডসের আমদানির উপর ট্যাক্স 0 করে দেওয়া হয়েছে। আমাদেরকে একটু অবশ্যই ধৈর্য ধরতে হবে। সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ পলিসি ডোজ দেওয়া হয়েছে। অ্যাভেলেবল যেসব ইনস্ট্রুমেন্ট আমাদের আছে বা করার, আমরা সেটা ব্যবহার করেছি। হ্যাঁ, হয়তো কিছু জায়গায় বলা যেতে পারে যে যদি চাঁদাবাজি থাকে ইত্যাদি, সেই জায়গাটায় যদি হস্তক্ষেপ করতে পারতো সরকার আরও এফেক্টিভলি, সেটা হয়তো দূর করা যেত। কিন্তু ওটাতে যে বড় কোনো ইম্প্যাক্ট হবে, চাঁদাবাজি আগেও ছিল, এখনও আছে, সবাই যে ল লেভেলে আছে, তো এই জায়গাটায় হয়তো কিছু করা যেতে পারে, কিন্তু তার বাইরে তেমন কিছু করার আমাদের আছে বলে আমার কাছে মনে হয় না। চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 4.5 থেকে 5% হবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বেগম রোকেয়ার সাহসের প্রশংসা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, তার কল্পনা শক্তি অবাক করার মতো। শুধু পদক অর্জনের মধ্যে সাফল্যকে সীমাবদ্ধ না রেখে কে কি করলেন সেটা তরুণ প্রজন্মকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। উপমহাদেশের নারী শিক্ষা এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাকওয়াত হোসেন। কাজের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা নারীদের স্বীকৃতি দিতে 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে তাদের দেওয়া হয় বেগম রোকেয়া পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদক প্রাপ্তদের জানানো হয় সম্মাননা। যারা পদক পেলেন তাদের জন্য জোরে একটা তালি দিই, মনটা ভরে তালি। প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়াকে শ্রদ্ধা জানাতে পেরে জাতি গর্বিত। রোকেয়া সম্বন্ধে আমার যেটা প্রথম স্ট্রাইক করেছিল, এখনো করে, তার সাহস এবং কি পরিস্থিতিতে উনি বড় হয়েছেন সেটা সবার জানা আছে। আমাদের আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। লেখাপড়ার সুযোগ আবার কিভাবে পেয়েছেন, কি ধরনের, কত কষ্ট করে সে লেখাপড়া তাকে করতে হয়েছে, ওর মধ্যেই তিনি এক প্রতিবাদী বালিকা, প্রতিবাদী মহিলা, প্রতিবাদী তরুণী হয়ে উঠে আসছেন। বেগম রোকেয়ার কল্পনা শক্তির প্রশংসা করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে
এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে, কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না। কল্পনাতে কারো কোনো বাধা নেই, কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে। এটাতে কোনো আয়োজন নেই, শুধু মনটাকে ছেড়ে দাও। বেগম রোকেয়া সেটা করেছে। পদক প্রদান অনুষ্ঠানে বেগম রোকেয়া স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী। এর আগে রোববার রাত 2:03 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে জানান, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে সমন্বয়কদের গাড়ি বহরে হামলা হয়েছে। সে সময় তাদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। জাতীয় ফুটবল দলের স্বর্ণকন্যাদের সাথে এদিন ফুটসালও খেলেছে ব্র্যাকের মেয়েরা। এবার যাচ্ছি অন্যান্য সংবাদে। নানা সুবিধা থাকার পরও প্রাথমিক শিক্ষার মান আশানুরূপ না বৃদ্ধিতে শিক্ষক ও কর্মকর্তারা দায়ী বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। রাজধানীর শেরেবাংলা এলাকায় গণসাক্ষরতা অভিযানের এক আলোচনায় তিনি বলেন, ঢাকায় নতুন করে খেলার মাঠ তৈরি সম্ভব নয়, তবে বেদখল হওয়া মাঠ মুক্ত করতে হবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং শুরু করা যায় কিনা ভেবে দেখা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে শিশুদের মানসিক সুস্থতার জন্য অভিভাবক ও শিক্ষক সহ সবার সচেতনতার উপর জোর দেন বক্তারা। আমাদের স্কুলগুলোতে বাচ্চারা বেশি আসবে না কেন? আমাদের স্কুলের বাচ্চাদের সংখ্যা কমে যাবে। আমরা উপবৃত্তি দিচ্ছি, আমরা বই দিচ্ছি, শিক্ষা উপকরণ দিচ্ছি, আমাদের একটা ব্যবস্থা আছে, তাহলে সমস্যাটা কোথায়? এর মানে কিন্তু আমাদেরও দুঃস্ব হয়ে গেছে, শিক্ষক পর্যায়ে দুঃস্ব হয়ে গেছে এবং যারা কর্মকর্তা দেখভাল করেন সেই পর্যায়ে দুঃস্ব হয়ে গেছে। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন এলাকা ইসরায়েলের দখলে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের সপরিবার মস্কোয় আশ্রয় গ্রহণ। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। দুর্নীতি বিরোধী বৃহত্তর ঐক্যের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব বলে জানিয়েছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আয়োজনে অংশ নিয়ে দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র, সুশাসন, নাগরিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান বক্তারা। এবারে রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির রেশ কাটতে না কাটতেই সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বাফার জোন দখলে নেয়ার নির্দেশ দেওয়ার পরপরই সেনারা ওই এলাকা নিয়ন্ত্রণে নেয়। সিরিয়া পরিস্থিতি নিয়ে বিদ্রোহীদের সাথে জাতিসংঘ প্রতিনিধিদের সংলাপের আহ্বান জানিয়েছে রাশিয়া। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি হয়, তবে আসাদের পতনের পর তা ভেঙে পড়েছে। অবস্থান ছেড়ে গেছেন সিরীয় সেনারা। সুযোগের সদ্ব্যবহার করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি সেনারা সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন ভূখণ্ড দখলে নিয়েছে। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সেনারা সীমান্তে কোনো শত্রু বাহিনীকে প্রতিষ্ঠিত হতে দেবে না। 70-এর দশকের পর প্রথমবারের মতো সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। গোলান মালভূমির কাছাকাছি গ্রামগুলোতে সতর্কতা জারি করেছে ইসরায়েল।
নিজ দেশ ছেড়ে পরিবারসহ রাশিয়ায় পাড়ি দিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে শুধু বাশারকে আশ্রয় দিয়েই ক্ষান্ত হয়নি মস্কো। এবার সিরিয়া পরিস্থিতি নিয়ে বিদ্রোহীদের সাথে জাতিসংঘ প্রতিনিধিদের সংলাপের আহ্বানও জানিয়েছে ক্রেমলিন। গৃহযুদ্ধ ও রক্তপাতের ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর নতুন করে অভিযান শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। অভিযান শুরুর ১২ দিনের মাথায় বাশার আল আসাদ দেশ ত্যাগ করেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আই স্ক্রিনে এলো পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদের নাটক জন্মদাগ। আফরান নিশো, মেহজাবিন ও অর্ণব অন্তু অভিনীত প্রেম ও প্রতারণার গল্পে সাজানো এই নাটক। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। কৃষি সংবাদ। উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি কাঙ্ক্ষিত বাজার দর না পেয়ে পান চাষে লোকসানের শঙ্কা করছেন যশোরের চাষিরা। অনেকেই এখন পান চাষ ছেড়ে অন্য চাষে ঝুঁকছে। ব্যয়বহুল এই পান চাষে সরকারি প্রণোদনার ব্যবস্থার দাবি জানিয়েছেন চাষিরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরের পানের দাম ভালো হওয়ায় অনেক চাষী পান চাষের সাথে যুক্ত। তবে সার, কীটনাশক, শ্রম খরচ সহ আনুষঙ্গিক খরচ বেড়ে পান চাষ এখন ব্যয়বহুল হয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নানা রোগবালাইয়ের কারণে এর উৎপাদন যেমন কমে গেছে, তেমনি বর্তমান বাজার দাম কম হওয়ায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। তবে খরচ এখন আপাতত বেশি, আগে সে কম ছিল, এখন বেশি। তাদের লাভ সংখ্যা কম, খড়ির দাম বেশি, সারের দাম বেশি, বিষির দাম বেশি। বড় ছাউনি দিতে গেলে অনেক খরচ হয়, এখন খোল দিতে হবে, খোলের দাম এখন বেশি, তারপরে কীটনাশক ব্যবহার করতে হবে। চাষিরা জানান, বর্তমান বাজার দর অনুযায়ী তাদের বিঘা প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা লোকসান হচ্ছে। চাষে যে পরিমাণে খরচ, সেই খরচের হিসেবে আমাদের এই চাষে কিন্তু চাষিরা আমরা খাইয়ে ফিরে আমরা বেঁচে থাকতে পারি। এই কাজে আমাদের কোনো লাভবানের কোনো আশা আমরা দেখতে পাই না। পান চাষে কৃষককে উৎসাহিত করতে ও ব্যবসায়ী সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে বলছেন কৃষি কর্মকর্তা। পান চাষে কিছু রোগবালাই হয়, তার মধ্যে পচা রোগ লাগে, গিট পচা রোগ। এক্ষেত্রে কৃষকদেরকে আমরা রিডমিল গোল্ড টিল্ট প্রয়োগ করার পরামর্শ দিয়ে থাকি। আমরা সরকারি কৃষকদের বলে থাকি যে পান চাষ করলে উঁচু জমিতে চাষ করতে হবে, যাতে বৃষ্টির পানি সহজে ওখানে না পরিশোধ করে। পাশাপাশি শীতকালে কুয়াশার হাত থেকে পান চাষ রক্ষা করা যায়, এই জন্য পানের বুরুজটা যাতে ভালোভাবে তৈরি করতে হয়, এই বিষয়ে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। যশোরে চলতি বছরে পানের আবাদ হয়েছে ৮৭২ হেক্টর জমিতে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। পলিথিন ব্যবহারের উপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউই। বই, খাতা, ওষুধ, মিষ্টি, কাঁচা বাজার সর্বত্রই চলছে পলিথিনের অবাধ ব্যবহার। বিকল্প ব্যবস্থা সহজলভ্য না হওয়ায় পলিথিনের ব্যবহার রোধ করা যাচ্ছে না বলছেন পরিবেশবাদীরা। পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা সৃষ্টিতে সমন্বিত ক্যাম্পেইন শুরু করেছে শরীয়তপুরের হাজী শরীয়তুল্লাহ মুক্ত স্কাউট ও মুক্ত রোভার স্কাউটস। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে, দূষণমুক্ত নির্মল পরিবেশ নিশ্চিতে, ক্ষতিকর পলিথিন ব্যবহার বন্ধে আইন প্রণয়নের ২ দশক পেরিয়ে কার্যকরে সরকারি উদ্যোগেও বদলায়নি মাঠের বাস্তবতা। ১ নভেম্বরের পরেও দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি শরীয়তপুরেও চলছে নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহার। পরিস্থিতি উন্নয়নে, জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি করেছে হাজী শরীয়তুল্লাহ মুক্ত স্কাউট ও
ও মুক্ত রোভার স্কাউট। প্রথমে আমাদের নিজেদের পলিথিন ব্যবহার করা বন্ধ করতে হবে। মাটিতে বছরের পর বছর থাকলেও পচন সৃষ্টি করে না। আমাদের ড্রেন, পুকুর, নালা ভরে যাচ্ছে, তাই আমাদের পলিথিন ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ করতে হবে। আমরা যদি পলিথিন ব্যবহার কমাতে পারি তাহলে আমরা সবাই ফিউচারে একটা ভালো পরিবেশ পাবো। পলিথিনের যাচ্ছেতাই ব্যবহারের ফলে আমাদের পরিবেশটা হয়েছে দূষিত। আমরা এই পলিথিনের ব্যবহারকে রোধ করে এই পরিবেশকে আবার দূষণমুক্ত করতে পারি। পলিথিন রিসাইকেল সহ পরিবেশ সুরক্ষায় সমন্বিত পদক্ষেপের দাবি বিশিষ্টজনদের। পলিথিন আমাদের মাটির উর্বরতা শক্তি নষ্ট করে। অবশ্যই আমাদের কৃষিকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে হবে। আমরা সবাই এই পলিথিন এবং অন্যান্য যে আবর্জনা আছে এই থেকে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করি এবং পরিবেশকে পরিচ্ছন্নতা রাখি। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং পলিথিনগুলিকে যে কোনো মূল্যে আবার রিসাইকেল করার ব্যবস্থা করতে হবে। পলিথিন ব্যবহার রোধ নিশ্চিতে জনসম্পৃক্ততা বাড়াতে কাজ করছে স্থানীয় প্রশাসন। এই পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধে জেলা পুলিশ তৎপর আছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। গবেষণা বলছে পলিথিন ও প্লাস্টিক দূষণে পরিবেশ বিপর্যয়ই নয়, দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা হুমকির পাশাপাশি ছড়াচ্ছে নানান রোগ ব্যাধি। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। দুর্নীতি দমন কমিশনের কাজ গতিশীল ও সংস্কারে সরকারকে অন্তর্বর্তী ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। তবে দুদকে অন্তর্বর্তী ব্যবস্থা নেয়ার আইনে নেই উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, দুদককে গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে কমিশন গঠন করা হবে। রোকসানা আমিনের রিপোর্ট। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 পালনে রাজধানীতে দুর্নীতি দমন কমিশনের আলোচনা সভা। 29 অক্টোবর 2 কমিশনারকে নিয়ে পদত্যাগ করে মইনুদ্দিন আব্দুল্লাহর কমিশন। এরপর থেকে কমিশন শূন্য অবস্থায় আছে দুদক। দুদককে সচল করতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন দুদক সংস্কার কমিশনের প্রধান। দুদক এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোনো সিদ্ধান্ত হয় না কমিশন ছাড়া। 1 মাসের বেশি হয়েছে কমিশনে কোনো সিদ্ধান্ত নেই। যাদেরকে দুর্নীতির জন্য কর্তৃত্ববাদের সরকারের সময় দুর্নীতির জন্য জবাব দিতে আয়তারানোর কথা তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত দুদক নিতে পারছে না, আইনগতভাবে পারছে না। কাজে আমার দুদক ইমিডিয়েটলি গঠন করার কথা করতে হবে, কারণ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকারের উদ্যোগে। এর জন্য কোন পথটা গ্রহণ করবে সরকার সেটা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি অন্তত পক্ষে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করা দরকার, যার মধ্যে দুদককে ন্যূনতম অপারেশনাল জায়গায় নিয়ে যাওয়া হবে। দুদকের নতুন কমিশন গঠনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ কোন পর্যায়ে আছে সে বিষয়ে আইন উপদেষ্টার কাছে জানতে চায় গণমাধ্যম। এই অচল অবস্থা দূর করার জন্য অবিলম্বে দুদকে বর্তমান আইনে নতুন কমিশনারদের নিয়োগ দেওয়ার চিন্তা আমাদের সরকারের কারো মধ্যে রয়েছে, চিন্তা রয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন অবস্থার জন্য আবার আইন চেঞ্জ করতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে 3 মাস 6 মাসের জন্য নতুন কমিশনার নিয়োগ দিলাম, ওনাদের প্রস্তাবিত আইন অনুযায়ী আবার ওনাদেরকে বাদ দিয়ে আবার নিয়ে দিলাম। এটা তো আসলে এত সহজ সরল না। ওনারা অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে জিনিসটা বলেছেন, কিন্তু কোনটা দুর্নীতি বিরোধী লড়াই পরিচালনার জন্য, দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য কোনটা সর্বোত্তম পন্থা সেটা বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই। আমলাতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হলেই দুর্নীতি রোধে দুদক একটি আদর্শ কমিশন হবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। চাঁদাবাজি নির্মূল বিষয়ক পুলিশ, ছাত্র জনতা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভা হয়েছে। বিজি প্রেস খেলার মাঠে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও শিল্পাঞ্চল থানা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নজমুল হাসান। সভায় বিএনপির সাবেক কমিশনার ছাড়াও ট্রাক মালিক ও ব্যবসায়ী শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। সাস্টেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের উদ্যোগে SFSA এর ঐতিহ্য প্রবৃদ্ধির পুষ্টি ও স্থায়িত্বের চাষ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টেকসই কৃষি উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, কৃষককে টেকসই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায়িত করতে SAF বাংলাদেশে কৃষি প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়ন এগিয়ে যাবে। স্বাগত বক্তব্য রাখেন SAF বাংলাদেশের চেয়ারম্যান M মশিউর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনজেন্টা ফাউন্ডেশন ফর সাস্টেইনেবল এগ্রিকালচারের নির্বাহী পরিচালক সাইমন উইন্টার। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের উদ্যোগে নিরাপদ পানির প্রবেশাধিকার ত্বরান্বিত করতে স্থানীয় উদ্যোক্তাদের সহায়তা শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত এই ইভেন্টে নীতি নির্ধারক, দাতা সংস্থা, পানি উদ্যোক্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল দেশের পানির সমস্যার টেকসই সমাধানে সহযোগিতার পথ খুঁজে বের করা। এই প্রকল্পটি কমিউনিটি মালিকানাধীন সামাজিক উদ্যোগ গড়ে তোলার পাশাপাশি সুবিধা বঞ্চিত এবং জলবায়ু ঝুঁকিপূর্ণদের জন্য টেকসই মডেল তৈরি করেছে। ঢাকা মহানগর মহিলা কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী 2024 উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলেজের গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরা সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ বিশিষ্টজনেরা সেই সময় উপস্থিত ছিলেন। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 47 বছর। বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হকের জ্যেষ্ঠ সন্তান আজিজুল হক। মঙ্গলবার জোহরের পর টিকাটুলি মসজিদে তার জানাজার নামাজ হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর ও চিন্ময় দাসকে আসামি করে মামলা দেয়াসহ 11 দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। বিকেলে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির কোনো সদস্যকে আলিফ হত্যা মামলায় আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এবারে রয়েছে খেলার খবর। সংবাদ শেষ করব সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। দিল্লিতে থাকা ভিসা সেন্টারগুলো ঢাকা কিংবা অন্য প্রতিবেশী দেশে স্থানান্তরে প্রধান উপদেষ্টার আহ্বান। ইইউভুক্ত 19 দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক। বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী, বললেন ভারতীয় পররাষ্ট্র সচিব। শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ নয় বলে ঢাকার মন্তব্য। আগরতলায় হামলার প্রতিবাদে 11 ডিসেম্বর আখাউড়া অভিমুখে লং মার্চের ঘোষণা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে বিএনপির দাবি। চলমান সংকটের মধ্যেই বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়ালো সরকার। নতুন দাম কার্যকর সোমবার থেকেই। এবং বেগম রোকেয়ার কল্পনা শক্তি অবাক করার মতো, বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের মাঝে নারীদের সাফল্য গাথা ছড়িয়ে দেওয়ার আহ্বান।